একজন নেতা বলুন তো কিভাবে জনগণের কাছে দিদি বা বাঘিনী হয়ে ওঠেন। আসলে এর পেছনে থাকে একটা খুব শক্তিশালী গল্পের বুনন। আজ আমরা ঠিক এমনই একটা রাজনৈতিক আখ্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি, সেটার কৌশলগুলো একটু ব্যবচ্ছেদ করব। মানে চলুন দেখি কিভাবে একটা রাজনৈতিক পরিচয় খুব যত্ন করে বানানো গল্পের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়। গল্পের শুরুতেই দেখুন তিনটি পরিচয়, মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আর বাঘিনী। এগুলো কিন্তু শুধু তিনটে শব্দ না, এগুলো হলো খুব ভেবেচিন্তে তৈরি করা একটা রাজনৈতিক পরিচয়ের একেবারে ভিত। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো তার ফর্মাল আইডেন্টিটি। দিদি ডাকটা তাকে আমাদের কাছের মানুষ করে তোলে, তাই না? আর বাঘিনী, এই শব্দটা তাকে একজন রক্ষাকর্তার জায়গায় বসিয়ে দেয়। এই তিনটে মিলেই কিন্তু একটা পুরো আর খুব পাওয়ারফুল ছবি তৈরি হচ্ছে। তো এই আখ্যান তৈরির প্রথম ধাপটাই হলো একটা খুব শক্তিশালী আর মনে রাখার মতো চরিত্র বা আর্কিটাইপ তৈরি করা। এমন একটা চরিত্র যেটা মানুষের মনে খুব সহজে গেঁথে যাবে। এখন প্রশ্ন হলো, এই রাজনৈতিক আর্কিটাইপ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা প্রতীকী চরিত্র বা একটা ছাঁচ। ধরুন একজন নেতাকে যখন একজন যোদ্ধা বা একজন রক্ষাকর্তা কিংবা একদম সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দেখানো হয়, এটাই হলো আর্কিটাইপ। এই আইডিয়াটা মাথায় রাখলে আমাদের পুরো বিশ্লেষণটা বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। আর দেখুন, গল্পটা কিন্তু শুরুতেই একদম সময় নষ্ট করছে না, নায়িকার মূল গুণগুলো প্রতিষ্ঠা করে দিচ্ছে। তাকে দেখানো হচ্ছে নির্ভীক আর সাধারণ মানুষের খুব কাছের একজন হিসাবে। এই দুটো গুণই কিন্তু পরের পুরো গল্পটার ভিত তৈরি করে দিচ্ছে। যে কোনো সফল হিরোর গল্পের কথা একবার ভাবুন তো, তার একটা খুব জরুরি অংশ কি? তার সাধারণ অবস্থা থেকে একদম উপরে উঠে আসার গল্পটা, ঠিক? এই জিনিসটা মানুষের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করে, কারণ গল্পটা আমাদের বলে যে কোনো সাধারণ মানুষই আসলে বাধা পেরিয়ে অসাধারণ হয়ে উঠতে পারে। আর এই যে লাইনটা, রাস্তা থেকে উঠে এসেছেন, শক্তিশালী শক্তির বিরুদ্ধে লড়েছেন, এটা কিন্তু পলিটিক্যাল কমিউনিকেশনের একটা ক্লাসিক ফর্মুলা। এটাকে বলা হয় হিরোজ জার্নি বা নায়কের যাত্রাপথ। মানে একজন সাধারণ মানুষ অনেক বড় বাধা পেরিয়ে শেষমেশ বিজয়ী হন। এই ধরনের গল্প সিনেমায় বলুন বা রাজনীতি, মানুষের মনে কিন্তু সবসময় একটা গভীর ছাপ ফেলে। তার মানে যে সোর্স ম্যাটেরিয়ালটা আমরা দেখছি, সেখানে নেত্রীর এই মূল বৈশিষ্ট্যগুলো বারবার তুলে ধরা হচ্ছে। তিনি সাহসী, তিনি বিজয়ী, আর তিনি তৃণমূল স্তরের নেত্রী। প্রত্যেকটা শব্দ কিন্তু এই আইডিয়াটাকে আরও জোরদার করছে যে তার লড়াইটা আসলে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে। কিন্তু একজন হিরো আরও শক্তিশালী কিভাবে হন? অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, তাই না? এই গল্পেও কিন্তু ঠিক সেটাই করা হয়েছে। সংঘাতকে এখানে নায়িকার শক্তি প্রমাণের একটা খুব জরুরি উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে একটা দারুণ কৌশল খেয়াল করুন। চ্যালেঞ্জগুলোকে কিন্তু এখানে ব্যর্থতা হিসেবে দেখানো হচ্ছে না, বরং এগুলোকে শক্তি অর্জনের একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হচ্ছে। মেসেজটা খুব পরিষ্কার, যত বাধা আসবে নায়িকা ততই শক্তিশালী হয়ে উঠবেন। আর সমালোচনার জবাব দেওয়ার জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং কৌশল দেখা যাচ্ছে। দেখুন, সাম্প্রতিক তদন্ত বা অভিযোগগুলোকে এখানে রাজনৈতিক চাপ হিসেবে দেখানো হচ্ছে। মানে এগুলোকে নায়িকার যাত্রাপথের আরও একটা বাধা হিসেবে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ এগুলোকে ভুল হিসেবে না দেখিয়ে প্রতিপক্ষের তৈরি করা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখানো হচ্ছে। বেশ, সংঘাত তো জেতা হলো, এরপর একজন হিরোর কাজ কি? অবশ্যই তার লোকদের পুরস্কার দেওয়া। এই গল্পেও ঠিক তাই দেখানো হচ্ছে, নেত্রীর বিজয়ের ফলে সাধারণ মানুষের জীবনে কতটা উন্নতি হয়েছে। আর এই জনকল্যাণমূলক প্রকল্পগুলো, এগুলো হলো নায়িকার সাফল্যের এক একটা জলযন্ত্র প্রমাণ। এই নামগুলো উল্লেখ করে বার্তা দেওয়া হচ্ছে যে এই নেতৃত্ব শুধু কথার কথা নয়, এটা মানুষের জীবনে সত্যি সত্যি পরিবর্তন আনছে। আর এরপর আসছে মূল মন্ত্র বা স্লোগানটা, মা, মাটি, মানুষ। এই তিনটি শব্দ দিয়েই কিন্তু নেত্রীর আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তিনি শুধু একজন প্রশাসক নন, তিনি এই মাটির সন্তান, এই মানুষের রক্ষাকর্তা। এই স্লোগানটা কিন্তু একটা গভীর আবেগের জায়গা তৈরি করে। তাহলে দেখুন, পুরস্কারটা কিন্তু শুধু আর্থিক সাহায্যের মধ্যে আটকে নেই। এই গল্পে আরও বলা হচ্ছে যে এই নেতৃত্বের ফলে সমাজে শান্তি, সম্প্রীতি আর ঐক্যের মতো বড় বড় মূল্যবোধগুলো প্রতিষ্ঠা পেয়েছে। যে কোনো বড় গল্পের শেষটা কিন্তু হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে, তাই না? এই আখ্যানেরও শেষ পর্বে নায়িকার লেগেসি বা উত্তরাধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে। আর একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না, এটা চলতেই থাকবে। আর এই পর্যায়ে এসে গল্পটা নেত্রীর চারপাশে এমন একটা আবহ তৈরি করছে যেন তিনি প্রায় অজেয়। মেসেজটা খুব স্পষ্ট, তার বিজয়টা যেন একটা প্রতিষ্ঠিত সত্যি, আর তার প্রভাবটা অনেক দিন থাকবে। একজন হিরোর জার্নির শেষ ধাপটাই হলো নিজের উত্তরাধিকার বা লিগেসি তৈরি করা।
আর এই সোর্স মেটেরিয়াল অনুযায়ী এর দুটো ধাপ। প্রথমত, বাঘিনীর নেতৃত্বকে প্রশ্নাতীত হিসেবে প্রতিষ্ঠা করা, আর দ্বিতীয়ত, ভবিষ্যতের জন্য একজন নতুন নেতার উত্থানের পথ তৈরি করা। আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গল্পের পরবর্তী অধ্যায় বা একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে গল্পের ধারাবাহিকতাটা নিশ্চিত করা হচ্ছে, মানে একজন উত্তরাধিকারীকে সামনে এনে বোঝানো হচ্ছে যে এই আদর্শ আর এই লড়াইটা ভবিষ্যতে চলতে থাকবে। এটা একটা দীর্ঘস্থায়ী লিগেসির স্পষ্ট ইঙ্গিত। আর সোর্স মেটেরিয়ালের একদম শেষ লাইনটা কি? এই গল্পটি এখনও শেষ হয়নি। এই লাইনটা আসলে একটা চলমান আখ্যানের ধারণাটা কি প্রতিষ্ঠা করে। আর এই ভাবনাটা নিয়েই চলুন আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষে যাই। এই পুরো বিশ্লেষণটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর্কিটাইপের ব্যবহার, হিরোর জার্নি, সংঘাতকে শক্তিতে পরিণত করা, এই যে কৌশলগুলো আমরা দেখলাম, এগুলো কি সত্যিই একটা রাজনৈতিক গল্পকে মানুষের মনে এতটা শক্তিশালী আর দীর্ঘস্থায়ী করে তুলতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবাইকে নিজেদের মতো করে খুঁজে নিতে হবে।